তো কালকে আমরা পড়েছিলাম কয়েকটা প্রিপোজিশন প্র্যাকটিস করেছিলাম, কিছু জেনারেল কনফিউশন সলভ করেছিলাম। আজকে আমরা ঢাকা বোর্ড 2025 একটু সলভ করব। কি লেখা আছে আমরা একটু দেখি। চ্যারিটি ইজ আ নোবেল ভার্চু। চ্যারিটি মানে কি? দান খয়রাত করা, এটা একটা ভালো গুণ। ভার্চু মানে কি? গুণাবলী। এ পার্সন শুড বি এন্ডোড ড্যাশ দিস ভার্চু। এন্ডোড, ঠিক আছে। এন্ডোড এটার সাথে তোমার হবে, আর তোমার যেই প্রিপোজিশনটা বসে সেটা হচ্ছে উইথ। এন্ডোড উইথ, ঠিক আছে। এন্ডোড এর সাথে তোমার কি বসে? উইথ বসে। এটা মানে হচ্ছে সজ্জিত, ঠিক আছে। এটা মানে হচ্ছে কি? সজ্জিত। আচ্ছা, তাহলে এই নাম্বারে আমার কি বসবে? উইথ বসবে। এ পার্সন শুড বি এন্ডোড উইথ দিস ভার্চু, মানে একজন মানুষকে এই গুণাবলী দ্বারা সজ্জিত থাকতে হবে, মানে একজন মানুষের মধ্যে এই গুণাবলীটা আসলে থাকতে হবে। তো এন্ডোড এর সাথে উইথ বসে, এটা আমরা নোট ডাউন করে ফেলবো, এটা আমাদের মাথায় রাখতে হবে। ইট মেক্স পিপল think favorably ড্যাশ দেয়ার fellow men। ফেলোম্যান মানে কি? ফেলোম্যান মানে হচ্ছে আমাদের আশেপাশে যে সাধারণ মানুষজন আছে, আমাদের সহকর্মীরা আছে, বা আমাদের সাথে সোসাইটিতে যারা বসবাস করতেছে, তাদেরকে ফেলোম্যান বলা হয়। তাহলে এখানে বলতেছে যে ইট, ইট দিয়ে কোনটাকে বোঝাচ্ছে? এই চ্যারিটির ভার্চুটাকে বোঝাচ্ছে। চ্যারিটি ভার্চুটাকে বোঝাচ্ছে। এই ইট দিয়ে কি বোঝাচ্ছে? চ্যারিটির ভার্চুটাকে বোঝাচ্ছে। ইট মেক্স পিপল থিঙ্ক, চ্যারিটির গুণাবলীটা মানুষদেরকে ভাবতে, ভাবায়। কি ভাবায়? মানে তাদের ফেলোমেনকে নিয়ে ভাবতে শেখায় আসলে। চ্যারিটির গুণাবলী যার মধ্যে আছে, সেই মানুষটা তার ফেলোমেনকে নিয়ে ভাবতে জানে। থিঙ্ক মানে কি? ভাবা। ফেভারেবলি, ফেভারেবলি মানে হচ্ছে অনুকূলে ভাবা। তো আমার মধ্যে যদি দান খয়রাতের একটা গুণাবলী থাকে, তাহলে আমি মানুষকে নিয়ে ভাবতে শিখবো, কার সাহায্য প্রয়োজন তা আমি চিন্তা করতে শিখবো। তো এই লাইনটাতে কি বলতেছে? ইট মেক্স পিপল থিঙ্ক ফেভারেবলি ড্যাশ দেয়ার ফেলোমেন অ্যান্ড ডু দ্যাম গুড। অর্থাৎ চ্যারিটির গুণাবলী মানুষকে তার আশেপাশের মানুষদেরকে নিয়ে চিন্তা করতে শেখায় এবং তাদের ভালো করতে শেখায়, ঠিক আছে। তাহলে এখন এখানে আমার ভার্ব কি আছে? থিঙ্ক। তো থিঙ্কের সাথে আমার মেইনলি প্রিপোজিশন বসে অফ। থিঙ্ক অফ মানে চিন্তা করা। থিঙ্ক অফ মানে কি? চিন্তা করা। তাহলে এখানে আমার বি নাম্বারে কি বসবে? বি নাম্বারে আমার বসবে অফ। আর এই নাম্বারে বসতেছে আমার উইথ। তাহলে think favorably of their fellow men and do them good. It is also the cheerful giving of one's possession to someone dash need. আচ্ছা, এটা কি বলতেছে? চ্যারিটি মানে কি সেটা বলতেছে। ইট দিয়ে কিন্তু চ্যারিটিকেই বুঝাচ্ছে। তাহলে চ্যারিটি হলো চিয়ারফুল গিভিং। চিয়ারফুল গিভিং মানে কি? স্বাচ্ছন্দ্যে বা স্বচ্ছন্দে দিয়ে দেওয়া। কি দিয়ে দেওয়া? ওয়ান্স পসেশন। পসেশন মানে কি? পসেশন মানে হচ্ছে আমার যে সম্পত্তি বা আমার যে সম্পদ আছে সেটা, ঠিক আছে। আমার, আমি যা পসেস করি, আমি যা মানে আমি যা ধারণ করি সেই জিনিসটা। তাহলে হচ্ছে যে চিয়ারফুল গিভিং, স্বচ্ছন্দে দিয়ে দেওয়া আমার সম্পত্তি টু সামওয়ান ড্যাশ নিড, যে যার কোনো প্রয়োজন, যার টাকার প্রয়োজন বা যার খাবারের প্রয়োজন, যার অর্থ সাহায্যের প্রয়োজন, তাকে যদি আমি স্বচ্ছন্দে আমার থেকে কিছু টাকা দিয়ে সাহায্য করি, বা কোনো সাহায্য মানে অন্য কোনো, ধরো কাউকে যদি আমি চাকরি দিয়েও সাহায্য করি, সেটাও এক ধরনের কি? চ্যারিটি। তাহলে সি নাম্বারে আমার কি বসবে? সি নাম্বারে বসবে হচ্ছে আমার ইন। কেন ইন বসতেছে? ইন নিড। ইন নিড হচ্ছে একটা ফ্রেজ। ইন নিড হচ্ছে কি একটা, ইন নিড হচ্ছে একটা ফ্রেজ। এই ফ্রেজটার মানে হচ্ছে যার কোনো সাহায্য প্রয়োজন। ইন নিড, এই ফ্রেজটার মানে কি? যার কোনো সাহায্যের প্রয়োজন, বা যে কোনো অভাবে আছে। অভাবী, এক কথায় যে কিনা অভাবী বা যার সাহায্য প্রয়োজন, তাদের মানে এটা হচ্ছে কি? মানে সে হচ্ছে ইন নিডে আছে। যেমন আমি যদি বলি আই এম ইন নিড অফ হেল্প,
মানে কি আমার সাহায্যের প্রয়োজন। আই এম ইন নিড অফ হেল্প, ইন নিড অফ হেল্প। আমি যদি এটা লিখি কখন এখানে, যে ইন নিড অফ হেল্প, মানে কি আমার সাহায্যের প্রয়োজন। তার মানে ইন নিড মানে হচ্ছে আসলে প্রয়োজন। ইন নিড মানে হচ্ছে যে তোমার সাহায্য প্রয়োজন না, মানে হচ্ছে কিছু একটা প্রয়োজন। ঠিক আছে, ইন নিড মানে হচ্ছে যার কিছু প্রয়োজন, কোনো কিছুর অভাব আছে। যেমন আমি যদি বলি আমার সাহায্যের অভাব আছে, তার মানে কি আই এম ইন নিড অফ হেল্প, আমার সাহায্য প্রয়োজন। তো ইন নিডের পরে কিন্তু আমার প্রিপোজিশন কি বসে সেটাও একটু খেয়াল করতে হবে। ইন নিডের পরে আমার প্রিপোজিশন বসে অফ। যদিও এখন আমার এই যে এখানে দেখুন লিখছি ইন নিড অফ হেল্প, মানে আমার সাহায্য প্রয়োজন। ঠিক আছে, তো ইন নিডের পরে আমার প্রিপোজিশন বসে হচ্ছে অফ। আচ্ছা, আমি এখন আমার লাইনে ফেরত যাই। আম, এখানে যেটা বলতেছে যে সি নাম্বার, আমি কি বললাম, সি নাম্বারে আমার বসবে ইন। ঠিক আছে না, কারণ হচ্ছে ইন নিড একটা ফ্রেজ আমরা জানি, আর এটা মানে হচ্ছে যে যার কিছু প্রয়োজন তাকে আমি স্বাচ্ছন্দ্যে কিছু দিলাম, যে জিনিসটা প্রয়োজন সেটা আমি নিজের ইচ্ছা অনুযায়ী তাকে সেটা দিয়ে সাহায্য করলাম। এটাই হচ্ছে কি চ্যারিটি। দিস কোয়ালিটি ব্রিংস হ্যাপিনেস অন আর্থ, পৃথিবীতে শান্তি আনে এই চ্যারিটি কোয়ালিটিটা, পৃথিবীতে শান্তি আনে এই চ্যারিটি কোয়ালিটিটা। তো তোমাদেরকে একটা কিছু মানে বোঝায় যে আর্টস যখন কি বুঝাবে, পৃথিবী বুঝাবে, তখন আর্থের আগে বসবে অন, অন আর্থ প্রিপোজিশন হিসেবে। আর্থ দিয়ে যখন কি বুঝাবে, পৃথিবী বুঝাবে। কিন্তু আর্থ দিয়ে কিন্তু আবার সয়েলও বুঝায়, মানে কি মাটি। আর্থ, আর্থ কিন্তু মাটিকেও বুঝায়। তো আর্থ দিয়ে যখন তোমার মাটিকে বুঝাবে, তখন এটার ক্ষেত্রে প্রিপোজিশন বসবে হচ্ছে তোমার ইন। তো এই জিনিসটাকে একটু নোট ডাউন করে ফেলতে হবে, যে আর্থ দিয়ে যখন পৃথিবীর সারফেসকে বুঝাবে তখন হবে অন আর্থ, আর আর্থ দিয়ে যখন মাটিকে বুঝাবে তখন আমার প্রিপোজিশন বসবে ইন আর্থ। ঠিক আছে, তাহলে এখানে আমার ডি নাম্বার বসলো অন। অ্যান্ড স্ট্রেংথেনস দ্য টাইস অফ রিলেশন, কি বলতেছে যে দিস কোয়ালিটি ব্রিংস হ্যাপিনেস অন আর্থ অ্যান্ড স্ট্রেংথেনস, এবং শক্তিশালী করে দ্য টাইস অফ রিলেশনশিপ ড্যাশ ম্যান, মানে মানুষের মধ্যে যে রিলেশনশিপটা আছে সেটাকে স্ট্রেংথেন করে বা শক্তিশালী করে। তো আমি বাংলাটা কি বললাম, মানুষের মধ্যে। ঠিক আছে, আমি বাংলাটা কি বললাম, আমি বাংলাটা বললাম হচ্ছে মানুষের মধ্যে। ঠিক আছে, এই যে আমি এই লাইনটার কথা বলতেছি, মানুষের মধ্যে। তাহলে এই মধ্যে মানে কি, এই মধ্যে প্রিপোজিশন হইতে পারে দুইটা, একটা হচ্ছে বিটুইন, আর একটা হচ্ছে অ্যামং। এই দুইটা প্রিপোজিশন এই এই মধ্যে বুঝাইতে ইউজ হইতে পারে, কিন্তু কখন বিটুইন আর কখন অ্যামং, আমি একটু আমার বোর্ডটা ক্লিয়ার করি। এগুলো আশা করি তোমরা হচ্ছে যে নোট ডাউন করে ফেলেছো। জি মিস। আচ্ছা, তাহলে এখন আমরা কখন বিটুইন লিখবো আর কখন আমরা অ্যামং লিখবো। Yes, miss. তো বিটুইন আর অ্যামং এর মধ্যে আমি কখন কোনটা লিখবো। বিটুইন দিয়ে মেইনলি বুঝাই হলো যখন হচ্ছে দুইজনের মধ্যে বুঝায়। ঠিক আছে, যখন আমরা দুইজনের মধ্যে বুঝাবো তখন আমরা বিটুইন ইউজ করব। আর যখন দুইয়ের অধিক মানুষ বুঝাবে বা দুইয়ের অধিকের মধ্যে বুঝাবে, মোর দেন টু, যখন মোর দেন টু বা দুইয়ের অধিক জনের মধ্যে বুঝাবে, এবং কয়জনের মধ্যে সেটা ফিক্সড করে বলা নাই। ধরো আমি বলতেছি যে ক্লাসের সবার মধ্যে
চকলেটটা ভাগ করে দাও। তো ক্লাসের সবার মধ্যে মানে কি, ক্লাসে তো অবশ্যই দুইজন স্টুডেন্ট থাকে না, দুইজনের অধিক থাকে, কিন্তু কতজন আছে সেটা কিন্তু আমি একদম, তারপর সেটা কিন্তু আমি মানে বলে দিচ্ছি না, মানে ফিক্স করে বলতেছি না যে 60 জনের মধ্যে ভাগ করে দাও বা 50 জনের মধ্যে ভাগ করে দাও। আমি জাস্ট বললাম যে ক্লাসের সবার মধ্যে ভাগ করে দাও। তো তখন আমি আসলে যেটা বলবো যে শেয়ার, ও মাই গড, চকলেট অ্যামং দ্য ক্লাসমেটস। ক্লাসমেটদের সাথে তুমি কি করো, বা ক্লাসমেটদের মধ্যে চকলেটটা শেয়ার করো। তখন আমি লিখলাম কি, শেয়ার দ্য চকলেটস অ্যামং দ্য ক্লাসমেটস। কারণ কি এখানে ক্লাসমেট কিন্তু অবশ্যই কি অনেকে, নট দুইজন, দুইজনের অধিক। কিন্তু আমি যদি বলতাম যে অ্যামং দি 5 ক্লাসমেটস, তখন অ্যামংও লেখা যেত, বিটুইনও লেখা যেত, কারণ আমি নাম্বারটা ফিক্স করে বলে দিছি যে 5 ক্লাসমেট মানে তোমার 5 জন। বা আমি যদি বলি যে অ্যামং, যদি আমি ক্লাসমেট না দিয়ে যদি বলি যে ফ্রেন্ডস, সাপোজ, তো শেয়ার দ্য চকলেটস অ্যামং দ্য ফ্রেন্ডস। এখন ফ্রেন্ড কয়জন সেটা কিন্তু আমি ফিক্স করে বলে দিই নাই, দেখে আমি এখানে কি ইউজ করছি, অ্যামং ইউজ করছি। কিন্তু এমন যদি হইতো যে আমি বলতেছি যে শেয়ার দ্য চকলেট অ্যামং your 6 ফ্রেন্ডস, তখন অ্যামং লিখলেও হইতো, বিটুইন লিখলেও হইতো। কারণ কি, কারণ এখানে নাম্বারটা ফিক্স করে বলা আছে যে 6 জন বন্ধু, ঠিক আছে। কিন্তু যখন দুইজনের মধ্যে যদি বলা হতো যে তুমি তোমার দুইজন বন্ধুর সাথে শেয়ার করো, সাপোজ, তখন কিন্তু এখানে এমন আর হতো না, তখন এখানে হতো বিটুইন। ঠিক আছে, শেয়ার দ্য চকলেটস বিটুইন দ্য টু অফ ইয়োর, বিটুইন ইয়োর টু ফ্রেন্ড। বিটুইন ইয়োর টু ফ্রেন্ডস, শেয়ার দ্য চকলেটস বিটুইন ইয়োর টু ফ্রেন্ডস। তাহলে জিনিসটা বোঝা গেল যে বিটুইন আমরা তখন ইউজ করি যখন দুইজনের মধ্যে বোঝায়, আর এমন হচ্ছে যখন দুইজনের অধিক মানুষের মধ্যে বা অধিক জনের মধ্যে কিছু বোঝায়, তখন আমরা বিটুইন এমন ইউজ করি। তাহলে এখানে দেখো কি বলতেছে যে দিস কোয়ালিটি ব্রিংস হ্যাপিনেস অন আর্থ অ্যান্ড স্ট্রেংথেন্স দ্য টাইস অফ রিলেশনশিপ। স্ট্রেংথেন দ্য টাইস অফ রিলেশনশিপ ড্যাশ ম্যান। এখন রিলেশনশিপটা কাদের মধ্যে থাকে, মানুষের মধ্যে থাকে। এখন ম্যান বানানটা দেখো কিভাবে লিখছে, MEN, ম্যান, তার মানে কি এটা প্লুরালে আছে। তার মানে সমাজে তো মানুষ আর একজন দুইজন থাকে না, অনেক মানুষ থাকে। তাহলে অনেক মানুষের মধ্যে যে রিলেশনশিপটা আছে সেই রিলেশনশিপটাকে স্ট্রং করে এই চ্যারিটির গুণাবলীটা। তাহলে নাম্বারে আমার হবে এমো, নাম্বারে আমার কি বসবে, এমন বসবে। It should not be measured dash terms of money. চ্যারিটিকে তুমি টাকার সাপেক্ষে পরিমাপ করতে পারো না, বা টাকা দিয়ে পরিমাপ করতে পারো না। যে আহ, সমাজের অমুক মানুষ 10 টাকা দান করছে আর অমুক মানুষ 100 টাকা দান করছে, মানে টাকার পরিমাণ দিয়ে তুমি কখনো চ্যারিটি জিনিসটাকে পরিমাপ করতে পারো না। কারণ যার যতটুকু সামর্থ্য, অতটুকু সামর্থ্যের মধ্যে যদি সে মানে দান করে, সেটাই অনেক বড় ব্যাপার। তাহলে এখানে বলতেছে যে মানি দিয়ে কখনো এটাকে, ইট শুড নট বি মেজার্ড, এটাকে কখনোই পরিমাপ করা উচিত না। কি দিয়ে, টাকা দিয়ে বা টাকার সাপেক্ষে। তাহলে এখন আমি একটা ফ্রেজ লিখবো, সেই ফ্রেজটা হচ্ছে যে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ইন টার্মস অফ। ইন টার্মস অফ, যেই নাউনটা থাকবে সেই নাউনটা লেখা হবে। ইন টার্মস অফ মানে হচ্ছে কোন একটা নাউনের সাপেক্ষে, এখানে নাউন হিসাবে আছে মানি, ঠিক আছে। তো আমি এখানে তো তোমাদেরকে বোঝানোর জন্য এই প্রিপোজিশনাল ফ্রেজটা লিখছি, এই ফ্রেজটা লিখছি। এই ফ্রেজটার মানে হচ্ছে যে ইন টার্মস অফ মানে হচ্ছে সাপেক্ষে, ইন টার্মস অফ মানে হচ্ছে সাপেক্ষে। তো আমাদের কোশ্চেনে নাউন হিসেবে আছে হচ্ছে তোমার মানি। তো বলতেছে টাকার সাপেক্ষে কখনো চ্যারিটি গুণাবলীটাকে মেজার করা উচিত না। তাহলে দেখো ইন টার্মস অফ, ঠিক আছে,
তো এই প্রিপোজিশনাল ফ্রেজটা মাথায় রাখলে নাউনের আগে অফ বসতেছে প্রিপোজিশন হিসেবে, আর টার্মস এর আগে প্রিপোজিশন হিসেবে ইন বসতেছে। এই দুইটা জিনিসই তোমাদের শেখা হলো, এবং এটা তোমরা নোট ডাউন করে নাও যে ইন টার্মস অফ মানে হচ্ছে সাপেক্ষে, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। ঠিক আছে, ওকে। তাহলে আমার এফ নাম্বারে কি বসতেছে? এফ নাম্বারে আমার বসবে ইন terms of money. Rather, it should be measured by the sacrifice that one makes. তোমরা নিশ্চয় ভয়েস পড়েছো, তোমাদেরকে আমি ভয়েস পড়াইছি, সেখানে আমি এখানে দেখো, এটা একটা হচ্ছে তোমার প্যাসিভ ভয়েসের আর লেখা একটা সেন্টেন্স। কেমনে বুঝলাম? শুডের পরে বি লেখা আছে এবং বি এর পরে ভার্বের থ্রি আছে, তাহলে এটা একটা কি তোমার প্যাসিভ ভয়েস। এবং প্যাসিভ ভয়েসে তোমার কিন্তু এই যে অবজেক্টের আগে কি থাকে? বাই থাকে না? আর মেজার্ড বাই, মেইনলি এখানে কথাটা হচ্ছে, আমি তোমাদেরকে কেমনে বুঝাইলাম, কিন্তু মেজার্ড বাই, মেজার্ড বাই, এই লাইনটার মানে কি? চ্যারিটিকে মেজার করা উচিত কি দিয়ে? স্যাক্রিফাইস দিয়ে, যে স্যাক্রিফাইসটা একজন করছে, স্যাক্রিফাইস দ্যাট ওয়ান মেক্স। সাপোজ আমি হচ্ছে যে একজনকে দেখলাম খুবই অভাবে আছে, সে হচ্ছে যে শীতকাল, সে হচ্ছে যে মানে কি বলবো, ঠান্ডায় খুবই আহ আক্রান্ত, সে হচ্ছে যে তার কাছে কোনো গরম কাপড় চোপড় নেই। তো আমি কি করলাম, আমার কাছে তো অনেক গরম কাপড় চোপড় আছে, একটা গরম ড্রেস আমি তাকে দিয়ে দিলাম। তো সেটা কি আমার একটা স্যাক্রিফাইস না? আমার একটা আত্মত্যাগ না? আমি আমার একটা জিনিস তাকে দিয়ে দিলাম। এটাকে আমি টাকা দিয়ে করছি না, এমন না যেটা আমি টাকা দিয়ে করছি। আমার আমার একটা জিনিস এক্সট্রা ছিল বা এক্সট্রা না থাকলো, ধরো আমার কাছে হয়তো বা এখন যেটা পরনে আছে সেটা দিয়ে আমার চলতেছে, আর একটা যেটা আছে সেটা আমার দরকার নেই, যার নাই, যার কিছুই নাই, তাকে আমি একটা দিয়ে সাহায্য করি। তার মানে এটা এক ধরনের স্যাক্রিফাইস। তাহলে বলতেছে যে চ্যারিটিটাকে মেজার করা উচিত কি দিয়ে? স্যাক্রিফাইস দিয়ে। তাহলে স্যাক্রিফাইস দিয়ে বা স্যাক্রিফাইস দ্বারা, তাহলে এখানে মেজার্ডের সাথে কি বসবে? বাই বসবে। একে তো প্যাসিভ ভয়েস তার উপর, কিন্তু এখানে মেজার্ডের পরে কিন্তু বাই বসে নাই। এখানে কিন্তু এফ নাম্বারে কিন্তু মেজার্ডের পরে বাই বসে নাই। কেন বাই বসে নাই সেটা তো আমি অলরেডি বলছি, কারণ এখানে লেখা আছে টার্মস অফ, তো ইন টার্মস অফ মানে মানির সাপেক্ষে। ঠিক আছে, আর এখানে বোঝাচ্ছে কি দ্বারা আমার চ্যারিটিকে মেজার করতে হবে, কি দ্বারা বা কি দিয়ে? স্যাক্রিফাইস দিয়ে। তাহলে এই দিয়ে বা দ্বারা মানে কি? বাই। ঠিক আছে। ইন ফ্যাক্ট ইট ইজ আ ফর্ম, এই যে আমি আমার এর পরের লাইনটা পড়তেছি। ইন ফ্যাক্ট ইট ইজ আ ফর্ম ড্যাশ সেলফ স্যাক্রিফাইস, সেলফ স্যাক্রিফাইস এটা একটা আত্মত্যাগের ফর্ম। ইট ইজ আ ফর্ম ড্যাশ সেলফ স্যাক্রিফাইস, ফর্ম অফ সেলফ স্যাক্রিফাইস by which our society cannot, আচ্ছা সরি, আমি তো সেন্টেন্স না পড়ে প্রিপোজিশন লিখে ফেলতেছি, এটা ঠিক না। আগে আমরা সেন্টেন্সটা পড়ি, দেখো এখানে কি লিখছে। ইন ফ্যাক্ট ইট ইজ এ ফর্ম অফ সেলফ স্যাক্রিফাইস দ্যাট ড্যাশ হুইচ আওয়ার সোসাইটি ক্যান নট প্রোগ্রেস। মানে বলতেছে যে এটা আত্মত্যাগের একটা ধরন। ফর্ম মানে কি? ধরন। ঠিক আছে, তো আত্মত্যাগের একটা ধরন, ফর্ম অফ সেলফ স্যাক্রিফাইস। সেলফ স্যাক্রিফাইস মানে কি? আত্মত্যাগ। সেলফ স্যাক্রিফাইস মানে কি? আত্মত্যাগ। সেলফ স্যাক্রিফাইস, আমি কি বলতেছি? আত্মত্যাগের একটা ধরন। তো দেখো এখানে আমার কি আসছে? র আসছে। তার মানে কি? ফর্ম অফ, মেনলি ফর্ম অফ মানে হচ্ছে ধরন বা রূপ। ফর্ম অফ মানে কি? রূপ বা ধরন। ঠিক আছে, তাহলে আত্মত্যাগের একটা রূপ বা আত্মত্যাগের একটা ধরন, যেটা ছাড়া আমাদের সোসাইটি প্রোগ্রেস করতে পারবে না। প্রোগ্রেস মানে কি? উন্নয়ন করা, উন্নতি করা। ঠিক আছে, তা এটা আত্মত্যাগের এমন একটা ধরন যেটা ছাড়া আমাদের সোসাইটি প্রোগ্রেস করতে পারবে না। ছাড়া, তাহলে ছাড়া বা ব্যতীত, এটা ছাড়া বা ব্যতীত।
এটার ইংলিশ কি? ইংলিশ হচ্ছে উইদাউট। এটার ইংলিশ হচ্ছে কি? উইদাউট। তাহলে আমার আই নাম্বারে কি বসবে? আই নাম্বারে বসবে উইদাউট হুইচ আওয়ার সোসাইটি ক্যান নট প্রোগ্রেস। মানে এখানে যেটা বলতেছি দেখো, ইট ইজ এ ফর্ম অফ সেলফ স্যাক্রিফাইস, এটা সেলফ স্যাক্রিফাইসের একটা ধরন, যেটা ছাড়া, উইদাউট হুইচ, ছাড়া বা ব্যতীত, মানে কি উইদাউট which our society cannot progress, so everybody should practice this habit। এই স্বভাবটাকে সবাইকে প্র্যাকটিস করতে হবে। কখন থেকে? চাইল্ডহুড থেকে। চাইল্ডহুড থেকে। থেকে ইংলিশ কি? ফ্রম, তাই না? তাহলে আমার যে নাম্বারে কি বসবে? ফ্রম বসবে। তো আশা করি আমাদের এটা বোঝা গেছে। তাহলে আমি আমার বোর্ড ক্লিয়ার করে ফেলি। আহ, এখন আমরা আমাদের একটা রুলস শেখার সময় চলে আসছে। রুলস মানে হচ্ছে যে আমরা একটু শিখবো। দেখো, অ্যাট ভার্সেস ইন। আমরা অ্যাট আর ইন দিয়ে প্রথম ক্লাসেও কিছু কিছু জিনিস শিখেছি, যে কখন আমরা অ্যাট বসাবো, কখন আমরা ইন বসাবো, কখন আমরা অন বসাবো। আজকেও আমরা কিছু দেখবো যে কখন ইন আর কখন অ্যাট বসাতে হয়। দেখো, শি ওয়ার্কস ইন এ ব্যাংক। ব্যাংক একটা কমন নাউন। অনেক ধরনের ব্যাংকই তো আছে, তাই না? অনেক ব্যাংকের নামই কিন্তু তোমরা জানো, তাই না? তোমরা হচ্ছে যে আম, সোনালী ব্যাংকের কথা জানো, রূপালী ব্যাংকের কথা জানো, ইউসিবি ব্যাংকের কথা জানো, অনেক ব্যাংকের কথা তোমরা জানো। তার মানে শুধু ব্যাংক যখন বলতেছে, তখন এটা কিন্তু একটা কি? কমন নাউন। তখন সেটা কি? একটা কমন নাউন। তো যখন আমি বলতেছি যে সে ব্যাংকে জব করে, সে ব্যাংকে কাজ করে, তো এটা হচ্ছে যে তোমার একটা কমন নাউন হিসেবে আছে। তো তখন তুমি কি বসাবা? ইন বসাবা। তুমি দেখো এখানে কি বসাইছো? ইন বসাইছো। কিন্তু যখন আমি বলতেছি শি ওয়ার্কস এট স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এটা একটা ব্যাংকের নাম। এখানে যেটা লেখা আছে, এটা একটা ব্যাংকের নাম। এই যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এটা কি প্রপার নাউন না? কারণ নির্দিষ্ট করে দেওয়া আছে। তো যেই মাত্র নির্দিষ্ট করে দেওয়া আছে ব্যাংকের নাম, তখন আমি কি বসালাম প্রিপোজিশন হিসেবে? অ্যাড বসালাম। তাহলে আমি যদি বলি যে নিপা স্টাডিজ, নিপা স্টাডিজ, কোথায় স্টাডি করে? সে কলেজে স্টাডি করে। তো সাপোজ আমি লিখলাম যে নিপা স্টাডিজ ড্যাশ আ কলেজ। তার মানে কি? নিপা একটা কলেজে জব করতে পড়ালেখা করতেছে, ঠিক আছে? আর যদি আমি বলি যে নিপা, আচ্ছা দীপারটা বলি, দীপা স্টাডিজ ড্যাশ ইমাম গাজ্জালি কলেজ। তার মানে দেখো, এখন কোনটাতে কোনটা বসাবো? ঠিক আছে, এটা আমাকে একটু বলা হোক যে আমি এখানে কোনটা বসাবো আর এখানে কোনটা বসাবো। তো দেখো এখানে কিন্তু বলা আছে কলেজ। কলেজ কিন্তু একটা কমন নাম, অনেক কলেজ আছে, তাই না? তাহলে নিপা স্টাডিজ ইন এ কলেজ। কিন্তু আমি যখন বলতেছি দীপা স্টাডিজ ড্যাশ ইমাম গাজ্জালি কলেজ, সেখানে কি হবে? অ্যাড হবে। দীপা স্টাডিজ অ্যাট ইমাম গাজ্জালি কলেজ। কারণ কি? এটা কিন্তু প্রপার নাউন, তোমার নাম বলে দেওয়া আছে, তাই না? প্রপার নাউন। আশা করি এখন ব্যাপারটা বোঝা গেছে। এই যে এটা দেখো, আমি এর পরেরটা যাই। হিজ অফিস ইজ ইন এলিফ্যান্ট রোড। এলিফ্যান্ট রোড ঢাকার একটা জায়গার নাম, ঠিক আছে? তো এলিফ্যান্ট রোড দিয়ে কিন্তু হোল এরিয়াটাকে বোঝানো হচ্ছে। হোল এরিয়া বোঝানো হচ্ছে না? এলিফ্যান্ট রোড, এলিফ্যান্ট। বা আমি যদি তোমাদের উদাহরণটা দিয়ে বলি যে মহামুনি, ঠিক আছে? মহামুনি একটা জায়গার নাম। হিজ অফিস ইজ ইন মহামুনি।
মহামণি কিন্তু অনেক বড় এরিয়া। মহামণিতে তোমার শুধু কি বড়ুয়াপাড়া আছে, রামগতির হাট আছে, লাম্বুর হাটও পড়ে যাওয়ার সময়, এংলোপালি সরকারি উচ্চ বিদ্যালয় পড়ে, কত জায়গা আছে না। কিন্তু শুধু মহামণি বলতে কিন্তু পুরো একটা হোল এরিয়াকে বোঝানো হচ্ছে। তাহলে কি এটাও কি এক ধরনের তোমার একটা কমন নাউনের মতো? তাহলে এই ক্ষেত্রে তোমার বসাতে হবে ইন। কিন্তু যখন আমি স্পেসিফিক লোকেশনের কথা বলে দিব, স্পেসিফিক প্লেসের কথা বলে দিব, হিজ অফিস ইজ এট অ্যাংলোপালি সরকারি উচ্চ বিদ্যালয়, বা হিজ অফিস ইজ এট রামগতির হাট, হিজ অফিস ইজ এট বড়ুয়াপাড়া, ঠিক আছে? তাহলে কি হবে, একদম একটা স্পেসিফিক লোকেশনের কথা বলে দেওয়া হবে। এবং স্পেসিফিক লোকেশনের কথা যখন আমি বলে দিব তখন আমার কি বসবে, অ্যাট বসবে। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি যে কখন আমি ইন বসাবো, কখন আমি অ্যাট বসাবো। যখন স্পেসিফিক প্লেস বা স্পেসিফিক নাউনের কথা বলা হবে তখন ব্যাপারটা হয়ে যাবে অ্যাট। আর যখন আমি কমন নাউন বুঝাবো বা একটা একটা ভাস্ট এরিয়া বুঝাবো তখন আমি লিখবো হচ্ছে ইন। আচ্ছা, তো এখন আমরা আমরা পরবর্তী একটা আহ ইয়াতে যাই। এখানে দেখো ইন আর এট এর আরেকটা রুলস এর কথা এখানে লেখা আছে, সেটাও আমরা একদম একটু পড়ে যাই, তারপর হচ্ছে যে আমরা প্র্যাকটিসে যাব। দেখো, এই জিনিসটা আমি আসলে যে কারণে এখানে লেখা সেটা বোঝাই। উদাহরণ দিয়ে, যে শি স্টাডিজ এট ক্যামব্রিজ। আরেকটা হচ্ছে শি লিভস ইন ক্যামব্রিজ। এখন দেখা যাচ্ছে যে ক্যামব্রিজ ঠিক আছে, কিন্তু একবার বসছে এট আরেকবার বসছে ইন। এটার কারণ হচ্ছে এখানে ক্যামব্রিজটা হচ্ছে একটা ইনস্টিটিউশনের নাম, একটা ইউনিভার্সিটির নাম, ঠিক আছে? আর এই ক্যামব্রিজ দিয়ে পুরো একটা হোল এরিয়াকে বোঝানো হচ্ছে, একটা জায়গার নাম ক্যামব্রিজ। তো যেহেতু হোল এরিয়া বোঝানো হচ্ছে সেহেতু ইন লিভিং প্লেস, ঠিক আছে? ক্যামব্রিজ হচ্ছে লিভিং প্লেস, আর এখানে ক্যামব্রিজ হচ্ছে ইউনিভার্সিটি। তো এখানে এই জন্য লেখা যে স্কুল কলেজ ইনস্টিটিউশন থাকলে অ্যাট হবে, লিভিং প্লেস বোঝালে ইন হবে। বোঝা গেল? এর পরের উদাহরণে আসি। উই মেট এট দ্য ক্লাব, ইটস সো কমফোর্টেবল ইন দ্য ক্লাব। দুইটার ক্ষেত্রে তো দ্য ক্লাব, তাই না? তাহলে কেন এটাতে অ্যাট লেখা আর কেন এটাতে ইন লেখা? সাপোজ তুমি কিছুক্ষণের জন্য একটা রেস্টুরেন্টে খাইতে বসলা, তুমি রেস্টুরেন্টে দেখা করবা কারোর সাথে। তো ধরো তোমার ফ্রেন্ড আসবে, তো তুমি তোমার ফ্রেন্ডকে বললা আই এম এট দ্য রেস্টুরেন্ট, ঠিক আছে? ঠিক আছে, আমি যদি এখানে একটা লিখি যে আই এম এট দ্য রেস্টুরেন্ট, তার মানে কি তুমি টেম্পোরারি স্টেইং প্লেস, তুমি এখানে দেখো আমি কি লিখছি, টেম্পোরারি স্টেইং প্লেস। টেম্পোরারি স্টেইং প্লেস মানে কি, তুমি সাময়িক কিছুক্ষণ সময় রেস্টুরেন্টে থাকবা, তোমার ফ্রেন্ডের সাথে দেখা হবে, দেন খাওয়া দাওয়া করবা, দেন রেস্টুরেন্ট থেকে চলে যাবা। সাময়িক ব্যাপার না জিনিসটা, কিন্তু রেস্টুরেন্টে কাজ করতেছো না, ঠিক আছে? তুমি যদি রেস্টুরেন্টের কোনো ওয়ার্কার হতা, বা তুমি যদি রেস্টুরেন্টের মালিক হইতা, আর তোমার যদি বাসা থেকে ফোন আসতো, তখন তুমি, তখন তোমাকে যদি বাসা থেকে জিজ্ঞেস করতো যে তুমি কোথায়, তখন তুমি বলবা আই অ্যাম ইন দা রেস্টুরেন্ট। কারণ কি, এই রেস্টুরেন্টটা তোমার কর্মক্ষেত্র, তুমি এখানে সাময়িক কিছু সময়ের জন্য আসো নাই, তুমি এখানে একটা বড় সময় ধরেই থাকবে, এটা তোমার ওয়ার্কিং প্লেস, ঠিক আছে? আই এম ইন দ্য রেস্টুরেন্ট, তুমি বলতেছো আমি আমার রেস্টুরেন্টে, আমি রেস্টুরেন্টে আছি। তো তুমি যখন ইন দ্য রেস্টুরেন্ট বলবা এই ক্ষেত্রে, তখন তোমার বাসার মানুষ বুঝবে বুঝবে যে যে রেস্টুরেন্টে তুমি জব করো সেই রেস্টুরেন্টেই তুমি আছো।
কিন্তু এট দ্য সেম টাইম তুমি যদি বলো আই অ্যাম এট দ্য রেস্টুরেন্ট, তখন ভাববে যে তুমি যে রেস্টুরেন্টে জব করো মেনলি সেই রেস্টুরেন্টে তুমি নাই, তুমি অন্য কোনো রেস্টুরেন্টে সাময়িক সময়ের জন্য কোনো মিটিং করতে গেছো, বা খাইতে গেছো, বা সময় কাটাতে গিয়েছো। তার মানে জিনিসটা বোঝা যাচ্ছে, যখন টেম্পোরারি স্টেইং প্লেস হবে, যেমন ক্লাব, রেস্টুরেন্ট, কনসার্ট, সেমিনার, পার্টি, কমিউনিটি সেন্টার, বাস স্টপ, এয়ারপোর্ট, চার্চ, মস্ক, এদের ক্ষেত্রে এট বসবে। কখন? যখন জিনিসটা কি হবে, টেম্পোরারি স্টেইং প্লেস হবে। তুমি কিছুক্ষণের জন্য কিছু একটা জিনিস এনজয় করতে গেলা, বা তুমি একটা বাস ধরতে গেলা, ঠিক আছে, তখন সেটা কি হবে, এট হবে। কিন্তু সেম নাউনটাই যদি তোমার ওয়ার্কিং প্লেস হয় বা তোমার লিভিং প্লেস হয়, তখন কিন্তু এখানে আর তুমি অ্যাট বসাতে পারবে না, তখন এখানে ইন বসাতে হবে। এখন দেখো এই উদাহরণটাতে দেখি, উই মেট এট দ্য ক্লাব, এটা তো বুঝলাম যে তুমি কাউকে বলতেছো যে আমরা সাময়িক সময়ের জন্য ক্লাবে দেখা করেছিলাম, সেজন্য এখানে এট বসছে। কিন্তু ইটস সো কমফোর্টেবল ইন দ্য ক্লাব, এখানে কেন ইন বসলো? ক্লাবের এনভায়রনমেন্টটা খুবই কমফোর্টেবল, এটা তুমি যখন গিয়েছিলা তখনও কমফোর্টেবল ছিল, তুমি যখন থাকবা না তখনও সেটা কমফোর্টেবল একটা এনভায়রনমেন্টেই থাকবে। তার মানে কি, ক্লাবের কমফোর্টেবল এনভায়রনমেন্টটাকে একটা পার্মানেন্ট জিনিস, ঠিক আছে। সেই ক্ষেত্রেও তোমাকে এখানে কি বসাতে হবে, ইন বসাতে হবে, কারণ তুমি ওই ক্লাবের একটা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বলতেছো, যেটা কিনা ওই ক্লাবের পার্মানেন্ট ব্যাপার স্যাপার, তাই এখানে ইন বসছে। তাহলে জিনিসটা আশা করি বোঝা গেছে। যেমন এখানে আরো উদাহরণ আছে, আমি যদি সেগুলো একটু দেখি। একটা ব্যতিক্রম, সেটা হচ্ছে হোম শব্দটার আগে সব সময় অ্যাড বসে, যে দেখো হোম, হোমের সাথে সব সময় অ্যাড বসে, আই এম অ্যাট হোম। তুমি কিন্তু হোমে পার্মানেন্টলি থাকতেছো, বা এটা তোমার লিভিং প্লেস বা রিসাইডিং প্লেস, স্টিল হোমের সাথে সব সময় তোমার প্রিপোজিশন কি বসে, অ্যাড বসে, হোমের সাথে কখনো ইন বসে না। ঠিক আছে, এটা হচ্ছে ব্যতিক্রম, এবং এটা আই এম অ্যাট হোম। ঠিক আছে, এই যে দেখো এই উদাহরণটা দেখি, আই অ্যারাইভড অ্যাট দ্য এয়ারপোর্ট। তুমি ফ্লাইটে করে অন্য একটা দেশে যাবা, অন্য একটা সিটিতে যাবা, তার জন্য তুমি এয়ারপোর্টে পৌঁছাইছো। তার মানে কি, কিছুক্ষণ পর তুমি ফ্লাইটে উঠে যাবা, তুমি প্লেনে উঠে যাবা, তাই না? তাহলে আই অ্যারাইভড অ্যাট দি এয়ারপোর্ট, বোঝা গেল? কিন্তু হি ওয়ার্কস ইন দা এয়ারপোর্ট, দেখলা ওয়ার্কিং প্লেস, ওয়ার্কিং প্লেস হলে এটা সবসময় কি বসবে, ইন বসবে। হি ওয়ার্কস এট শাহজালাল এয়ারপোর্ট, এখন দেখো এটা কিন্তু তার ওয়ার্কিং প্লেস না শাহজালাল এয়ারপোর্ট, কিন্তু শাহজালাল এয়ারপোর্টটা কিন্তু প্রপার নাউন, ঠিক আছে। আমরা কিছুক্ষণ আগে পড়ে আসছি না ব্যাংকের ক্ষেত্রে, যে শি ওয়ার্কস ইন ব্যাংক, শি ওয়ার্কস এট সোনালী ব্যাংক। যখনই আমি ব্যাংকের নামটা প্রিসাইজ করে দিলাম, স্পেসিফিক করে দিলাম, সেই মুহূর্তে কিন্তু কি হয়ে যাচ্ছে, অ্যাড বসতেছে। তাহলে যখনই প্রপার নাউন দেখবো, সেটা ওয়ার্কিং প্লেস হোক আর টেম্পোরারি প্লেস হোক, সেখানে কিন্তু তোমার অ্যাডই বসবে, ঠিক আছে। আর যদি এই যে এখানে দেখো এয়ারপোর্টটা কি কমন নাউন না, কোন এয়ারপোর্টে কাজ করে সেটা বলা আছে না, সেই ক্ষেত্রে এখানে আমার কি বসবে, ইন বসবে। তো এখন অনেকগুলা ইনফরমেশন দেওয়া হয়ে গেল, আমি হচ্ছে যে ইন শর্ট এখানে ব্যাপারগুলা লিখে ফেলি, যে এট, কি লিখে ফেললাম, এফ হয়ে গেল, এট আর ইন নিয়ে আমাদের এখানে একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছিল, তো সেটা আমি এখন যদি বলি, প্রপার নাউনে আমি কাজ করতেছি, আমি কি করতেছি, প্রপার নাউনে কাজ করতেছে। যেমন আমি সোনালী ব্যাংকে কাজ করি, তারপর হচ্ছে আমি ইমাম গাজ্জারিতে পড়ালেখা করতেছি, আমি কেমব্রিজে পড়ালেখা করতেছি, এরকম প্রপার নাউনের ক্ষেত্রে, প্রপার নাউনের ক্ষেত্রে। আর কিসের ক্ষেত্রে দেখলাম, আরেকটা যেটা দেখলাম সেটা হচ্ছে টেম্পোরারি প্লেস, যে আমি সাময়িক সময়ের জন্য দেখা করতে গেলাম কোনো একটা জায়গায়, টেম্পোরারি। এদের ক্ষেত্রে আমার কি বসবে, অ্যাড বসবে।
তাই না? তাহলে ইনটা কখন বসতেছে? ইনটা বসতেছে তখন যখন কমন নাউন, কি নাও, কমন নাউন, তখনই মেনলি কি ইন বসতেছে। আর হচ্ছে যে আমার যদি ওয়ার্কিং প্লেস হয়, ওয়ার্কিং প্লেসটাকে যদি আমি কমন নাউন আকারে লিখি, যেমন রেস্টুরেন্ট, আমি একটা রেস্টুরেন্টে, আই ওয়ার্ক ইন আ রেস্টুরেন্ট, ঠিক আছে, তখন আমি কি করতেছি, রেস্টুরেন্ট লিখতেছি। রেস্টুরেন্ট একটা কি কমন নাউন? দুনিয়াতে তো অনেক রেস্টুরেন্ট আছে, আমি কোন রেস্টুরেন্টে কাজ করি সেটা যদি আমি স্পেসিফিক করে দিই, যে সাপোজ আমি হচ্ছে যে তোমার ম্যাকডোনাল্ডে জব করি, তাহলে কি আই ওয়ার্ক অ্যাট ম্যাকডোনাল্ড, আমি তখন কিন্তু আমার যে রেস্টুরেন্টের নাম বলে দিচ্ছি, তখন কিন্তু এটা প্রপার নাউন হয়ে যায়। আর প্রপার নাউন হয়ে গেলে কিন্তু তোমার অ্যাট আসে। তাহলে আশা করি এই ব্যাপারটা বোঝা গেছে। এখন আমরা সিলেট বোর্ড 2025টা সলভ করতে যাব। দেখি এখানে কি লেখা। রবার্ট হেইডেন ওয়াজ বর্ন। বর্নের পরে সবসময় আমার কি বসে? ইন বসে। এই ব্যাপারটা আমরা জানি। এখানে আমার কি বসবে? ইন বসবে। ওয়াজ বর্ন ইন আ পুয়ার ফ্যামিলি ড্যাশ ডেট্রয়েট ইন ইউএসএ। তার মানে কান্ট্রির নামের আগে কিন্তু ইন নেই বসে, ঠিক আছে, কান্ট্রির নামের আগে ইন বসে। এখন দেখো, এটা হচ্ছে ডেট্রয়েট একটা জায়গার নাম, ঠিক আছে, ডেট্রয়েট একটা জায়গার নাম, কিন্তু ডেট্রয়েট একটা হোল এরিয়া না। ডেট্রয়েট একটা এরিয়ার নাম, এবং এটা একটা হোল এরিয়া। ওই যে কিছুক্ষণ আগে যে আমি একটা উদাহরণ দিলাম, মহামুনি, মহামুনি একটা হোল এরিয়া। এই এরিয়াতে তো একটা স্পেসিফিক লোকেশন আছে, সেই স্পেসিফিক লোকেশনের কথা কিন্তু এখানে বলে নাই। এখানে বলছে যে ডেট্রয়েট নামের জায়গায় সে জন্মগ্রহণ করছে, তাহলে এটা তো একটা হোল এরিয়া। তাহলে এখানে আমার কি বসবে? বি নাম্বারে ইন বসবে। কিন্তু এখানে যদি ডেট্রয়েটের কত নাম্বার বাড়িতে সে জন্মগ্রহণ করছে বা কোন হসপিটালে সে জন্মগ্রহণ করছে সেটা নাম যদি বলে দিত, তাহলে কিন্তু এখানে আর ইন হইতো না, তখন সেখানে কি হয়ে যেত? অ্যাড বসতো। কারণ কি স্পেসিফিক ভাবে বলে দিছে, স্পেসিফিক ভাবে না বললে কখনোই অ্যাড বসবে না, সেটা কি বসবে? ইন বসবে। ওকে। তাহলে এখানে রবার্ট হাইডেন ওয়াজ বর্ন ইন এ পুয়ার ফ্যামিলি ইন ডেট্রয়েট ইন ইউএসএ ইন 1913। গত প্রথম ক্লাসে আমরা পড়ছিলাম যে 19 সালের আগে আমার কি বসে? ইন বসে, ঠিক আছে না? তাহলে সেটা বসলো। অ্যান্ড হ্যাড এ ডিফিকাল্ট চাইল্ডহুড বিসেট ড্যাশ এনাফ প্রবলেমস। মানে বলতেছে রবার্ট হাইডেনের যে চাইল্ডহুডটা ছিল সেটা অনেক ধরনের সমস্যা দিয়ে জর্জরিত ছিল, ঠিক আছে। হ্যাড এ ডিফিকাল্ট চাইল্ডহুড বিসেট ড্যাশ এনাফ প্রবলেম। তাহলে এখন আমরা একটা ফ্রেজ লিখবো, সেটা হচ্ছে বিসেট। বিসেট উইথ, বিসেট উইথ মানে হচ্ছে জর্জরিত থাকা। বিসেট উইথ মানে কি? বিসেট উইথ মানে হচ্ছে, আমি যদি এটাকে এখন বাংলা লিখতে হবে, আমাকে হাতে লিখতে হবে জর্জরিত। তার মানে এখানে কি হলো? আমি এখানে যেটা বলতেছে যে চাইল্ডহুড বিসেট উইথ এনাফ প্রবলেমস, তার একটা কঠিন চাইল্ডহুড ছিল যেটা যথেষ্ট সমস্যা দিয়ে জর্জরিত ছিল। হি ওয়াজ রেজড ড্যাশ পার ড্যাশ ফোর প্যারেন্টস, তাকে লালন পালন করা হয়েছে। হি ওয়াজ রেজড, এটা একটা প্যাসিভ ভয়েস। হি ওয়াজ রেজড কেমনে বুঝলাম? বি ভার্ব আর ভার্বের থ্রি। তো বি ভার্ব আর ভার্বের থ্রি হচ্ছে কি তোমার প্যাসিভের মেইন কাঠামো। তো হি ওয়াজ রেইজড ড্যাশ পার ড্যাশ ফোর প্যারেন্টস, মানে এখানে এটা এই লাইনটার বাংলা হচ্ছে তাকে লালন পালন করা হয়েছে পার্টে পার্টে, চারজন প্যারেন্টের মাধ্যমে, ঠিক আছে। তার মানে কি পার্টে পার্টে, ধরো 1 থেকে 4 বছর যদি সে তার প্রথম মা বাবার কাছে থাকে, 4 থেকে 8 বছর সে আরেক মা বাবার কাছে ছিল, তার মানে কি সে পার্টে পার্টে চারজন মা বাবা দ্বারা লালন পালন হয়েছিল। তাহলে পার্টে পার্টে, এটার ইংলিশ হচ্ছে ইন পার্ট। ইন পার্ট মানে ভাগে ভাগে,
তাকে বড় করা হয়েছে। ইন পার্ট মানে কি ভাগে ভাগে। তাহলে এখানে আমার যে প্রিপোজিশনটা বসবে সেটা হচ্ছে ইন, ইন পার্ট বাই ফোর প্যারেন্টস, চারজন মা বাবা দ্বারা। কিছুক্ষণ আগে আমরা পড়ছি বাই মানে কি দ্বারা, তাই না? অ্যান্ড মিসড আ ফাদার্স কেয়ারিং লাভ, এবং সে একজন বাবার কেয়ারিং যে লাভ বা কেয়ারিং যে ভালোবাসা সেটা সে মিস করছে। বাট ইন হিজ সনেট, সনেট হচ্ছে এক ধরনের সাহিত্যকর্ম, এক ধরনের লেখালেখি, উইচ ইজ ড্যাশ এ চাইল্ডহুড মেমোরি। সে একটা সে একটা সনেট, তার একটা সনেটের কথা বলা হচ্ছে যে সনেটটা হচ্ছে চাইল্ডহুড মেমোরিকে নিয়ে। ঠিক আছে, চাইল্ডহুড মেমোরি প্রসঙ্গে, তো প্রসঙ্গে বা নিয়ে মানে হচ্ছে কি অ্যাবাউট। আমি যদি বলি যে তোমরা হচ্ছে যে তোমার চাইল্ডহুড নিয়ে একটা প্যারাগ্রাফ লিখো, তাহলে আমি বলবো রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইয়োর চাইল্ডহুড মেমোরি। অ্যাবাউট, অ্যাবাউট মানে কি তোমার নিয়ে বা প্রসঙ্গে, নিয়ে বা প্রসঙ্গে। তাহলে বাট ইন হিজ সনেট হুইচ ইজ অ্যাবাউট এ চাইল্ডহুড মেমোরি, তার একটা সনেট যেটা কিনা চাইল্ডহুড মেমোরিকে নিয়ে, হি রাইটস অ্যাবাউট এ ফাদার, সেখানে সে একটা বাবাকে নিয়ে লিখেছে, একটা বাবার প্রসঙ্গে লিখেছে। তার মানে জি নাম্বারও হবে অ্যাবাউট আ ফাদার, প্রবাবলি হিজ ওন, সম্ভবত, প্রবাবলি মানে কি সম্ভবত তার নিজের বাবা, হু ইজ হার্শ অ্যান্ড অফেন অ্যাংরি, যে কিনা কঠোর এবং সব সময় বেশিরভাগ সময় অ্যাংরি থাকে, বাট ডাজ লাভ হিজ সন, কিন্তু তার পুত্রকে সে ভালোবাসে, ড্যাশ হিজ ওন ওয়ে, এখানে হবে ইন, ইন হিজ ওন ওয়ে। ইন ওন ওয়ে মানে নিজের ওয়েতে, নিজের ওয়েতে। ইন ওন ওয়ে মানে নিজস্ব ধরনে, নিজস্ব ধরনে বা নিজস্ব উপায়। যেমন কি নিপার নিজের নিপার নিজের পড়ালেখা করার একটা ধরন আছে, তারপর হচ্ছে কি দীপারও কিন্তু একটা পড়ালেখা করার ধরন আছে। তো আর আন্টি যখন তোমাদের মা যখন পড়ালেখা করেছে সে কিন্তু আরেক ধরনের পড়ালেখা করে আসছে। তখন তখন যখন এই যে আন্টি যেমন তোমাদেরকে শাসন করে যে নিপা তুমি এখন পড়তে বসো, দীপা তুমি এখন পড়তে বসো, তার মানে কি আন্টি নিজের ওয়েটা তোমাদেরকে বলতেছে যে তোমরা এখন পড়তে বসো। তো তখন ধরো তুমি তোমার মাকে জবাব দিলা যে আই এম স্টাডিং ইন মাই ওন ওয়ে, আমি আমার ওয়েতে আমার নিজস্ব ধরনের পড়ালেখা করছি। ঠিক আছে, তোমরা এটা উত্তর দিলা যে মম আই এম স্টাডিং ইন মাই ওন ওয়ে, মা আমি আমার ওয়েতে পড়ালেখা করছি। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আমি সেটা বুঝলাম যে ইন ওন ওয়ে এটা একটা ফ্রেজ, তার মানে এখানে কি হবে ইন বসবে। ঠিক আছে, হেইডেন আ ব্ল্যাক আমেরিকান, হেডেন ছিল একজন কৃষ্ণাঙ্গ আমেরিকান, রোট অ্যাবাউট ব্ল্যাক এক্সপেরিয়েন্স অ্যান্ড হিস্ট্রি, যে কিনা ব্ল্যাক এক্সপেরিয়েন্স এবং হিস্ট্রিকে নিয়ে লিখছে, মানে কৃষ্ণাঙ্গদের অভিজ্ঞতা নিয়ে এবং তাদের ইতিহাস নিয়ে লিখেছে। তো এখানেও কি হবে অ্যাবাউট হবে। হি ডাইড ড্যাশ 1980, তো আমরা কি জানি সালের আগে ইন বসে, তাহলে এখানে আমরা ইন বসাই দিলাম। তাহলে আই গেস আমরা ক্লিয়ার। পরের এক্সাম্পলে যাই। আমরা আজকে প্রিপোজিশন প্র্যাকটিস করে, এনাফ প্র্যাকটিস করে আমরা হচ্ছে কি করব, আগামী ক্লাসে ভয়েস দেখবো। বরিশাল বোর্ড 2025, বরিশাল বোর্ড 2025-এ কি বললো আমরা একটু দেখি। ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন, মানুষ সর্বোত্তম সৃষ্টি, কার, অলমাইটির, সৃষ্টিকর্তার। তো এখানে কি আসতেছে, র আসতেছে না, সৃষ্টিকর্তার সর্বোত্তম সৃষ্টি। তাহলে এখানে আমার কি বসবে, অফ, ক্রিয়েশন অফ, ক্রিয়েশন অফ। Actually, he is the most intelligent living being.
কিছুক্ষণ আগে বলছি আর্থ যদি পৃথিবী অর্থে ইউজ করা হয় তাহলে আর্থের আগে আমার প্রিপোজিশন কি বসে? অন। That is why man is regarded dash a rational animal. Rational মানে হচ্ছে বিবেকবান। rational মানে হচ্ছে কি? বিবেকবান। That is why man is regarded dash a rational animal. মানুষকে রিগার্ড করা হয়, মেনে নেওয়া হয়, মানা হয়। এটা কিন্তু একটা প্যাসিভ সেন্টেন্স। এটা কি? এই যে ম্যান ইজ রিগার্ডেড বি ভার্ব প্লাস ভার্বের থ্রি, তার মানে কি এটা একটা প্যাসিভ ভয়েস। কেমনে প্যাসিভ ভয়েস? মানুষকে মানা হয় একজন বিবেকবান প্রাণী হিসেবে। প্রাণী হিসেবে। আগে আমি প্রিপোজিশনটা কি হবে সেটা বলিনি, আমি এখানে বাংলাটা কি বলতেছি? হিসেবে না? তো আমি কি বলছিলাম? এস। মানুষকে বিবেকবান প্রাণী মানা হয়। রিগার্ড, কনসিডার, রিগার্ড, কনসিডার, এগুলা পরে বেশিরভাগ সময় হচ্ছে যে যদি তোমার হচ্ছে মিনিংটা বুঝতে হবে, আহ এস বসে প্রিপোজিশন। কখন এস বসে? যখন হিসেবে অর্থে বসে, লাইক ওদের পরে। আবার ওদের পরে কিন্তু বায়ও বসতে হবে, বায়ও বসতে পারে। কখন বাই বসবে? যে রিগার্ড করে তার কথা যদি বলা হয়ে থাকে তাহলে। যেমন আমি যদি বলি যে আমি যদি এখন একটা সেন্টেন্স লিখি, নিপা ইজ রিগার্ডেড, নিপাকে মানা হয়, regarded as best dancer by her fellow classmates. তার মানে কি? নিপাকে বেস্ট ডান্সার মানা হয়। কারা মানে? তার ফেলো ক্লাসমেটরা তাকে বেস্ট ডান্সার হিসেবে মানে। তাহলে দেখো, নিপাকে মানা হচ্ছে কি? বেস্ট ডান্সার। নিপাকে যেটা মানা হচ্ছে সেটার আগে বসতেছে এস। যারা মানতেছে, কারা মানতেছে? হার ফেলো ক্লাসমেট, তাদের আগে বসতেছে বাই। তাই না? বাই। ব্যাপারটা দেখো, নিপাকে মানা হচ্ছে বেস্ট ডান্সার, নিপাকে মানা হয় বেস্ট ডান্সার, এটার আগে বসতেছে এস। এবং কারা মানতেছে? ফেলো ক্লাসমেটরা মানতেছে, তো তাদের আগে কি বসেছে? বাই। বুঝা গেল? তারপর আমি যদি বলি, আরেকটা সেন্টেন্স যদি আমি লিখি, সেটা হচ্ছে দীপা ইজ কনসিডার্ড দ্য, আচ্ছা ব্যাপারটা তো আমি এটা কি লিখলাম একটু দেখে আসি। ঠিক আছে। হুম, ঠিক আছে। কনসিডার দীপাকে কনসিডার করা হয় কি হিসেবে? সবচেয়ে শান্ত মেয়ে হিসাবে। কারা মানতেছে সবচেয়ে শান্ত মেয়ে? তার রিলেটিভসরা। এখন দেখো এখানে কনসিডার এস লিখলেও হয়, না লিখলেও হয়। যদি এখানে তোমার কি দেওয়া থাকে, শূন্যস্থান দেওয়া থাকে, তাহলে এখানে অবশ্যই এস লিখতে হবে। ঠিক আছে। দীপা ইজ কনসিডার্ড অ্যাজ দ্য কামেস্ট গার্ল বাই হার রিলেটিভস। দীপাকে যেটা মানা হচ্ছে, কি মানা হচ্ছে? কামেস্ট গার্ল। তার আগে বসতেছে এস, কনসিডারের পরে বাই হার রিলেটিভস। কিন্তু একই সেন্টেন্সটা যদি আমি এখন এইভাবে লিখি যে দীপা ইজ
considered by her. Deepa is considered by her relatives as to be the calmest girl. ঠিক আছে, তাহলে কি এখানে আমি দেখো কনসিডারের পরে কি বসছে, আমার বাই বসছে না? বুঝা গেল? যারা কনসিডার করতেছে তাদের আগে অবশ্যই বাই বসবে। কারা কনসিডার করতেছে? রিলেটিভসরা। তাহলে রিলেটিভদের আগে আমার কি বসলো? বাই বসলো। আর যে জিনিসটা দীপাকে মানা হচ্ছে সেটার আগে কি বসলো? এস বসলো। আশা করি ব্যাপারটা এখন ক্লিয়ার হচ্ছে। আমি হচ্ছে একটু তোমরা হচ্ছে যে এটা হচ্ছে যে নোট ডাউন করে নিবা সুন্দর করে। আমি হচ্ছে এখন এগুলো একটু ক্লিয়ার করে ফেলি, আদারওয়াইজ আমার এখানে সমস্যা হবে। আচ্ছা, ওকে, এটা আমরা এখন সলভ করতেছিলাম। তাহলে বোঝা গেল যে এখানে আমার সি নাম্বারে কি বসবে? তাহলে সি নাম্বারে আমার এখানে বসতেছে হচ্ছে এস। সি নাম্বারে বসতেছে এস রেশনাল এনিম্যাল। রেশনাল এনিম্যাল হিসেবে রিগার্ড করা হয় কাকে? ম্যানকে। বাট ম্যান বিকামস দ্য ওয়ার্স্ট এনিম্যাল। কিন্তু মানুষে সবচেয়ে জঘন্য প্রাণী হয়ে যায় when he is devoid ড্যাশ সেন্স অ্যান্ড রেশনালিটি। যখন মানুষের জ্ঞান এবং বিবেক দুইটাই তার মধ্যে থাকে না, তখন সে হয়ে যায় ওয়ার্স্ট এনিমাল। তো তোমাদেরকে আমি আমার নোট খাতা দিয়ে আসছিলাম, সেখানে ডি এর গোলক ধাঁধা একটা টার্ম ছিল। সেখানে ডি দিয়ে শুরু এরকম 5টা ওয়ার্ড আছে, যাদের সাথে এক এক সময় এক একটা প্রিপোজিশন বসে। যেমন এর মধ্যে একটা ছিল হচ্ছে ডিভয়েড অফ। ডিভয়েড অফ মানে হচ্ছে বর্জিত। ডিভয়েড অফ মানে কি? ডিভয়েড অফ মানে হচ্ছে বর্জিত। তো একটা মানুষের মধ্যে যখন সেন্স আর রেশনালিটি থাকবে না, মানে কি সে সেন্স আর রেশনালিটি বর্জিত মানুষ হবে, তখন সে কি হবে? একটা ওয়ার্স্ট অ্যানিমাল হবে। তার মানে ডি নাম্বারে বসবে তোমার অফ। ঠিক আছে, ডি এর গোলকধাতার আরেকটা ওয়ার্ড আমার এখন মনে পড়ে, সেটা আমি এখানে লিখে দিই। সেটা হচ্ছে ডেভিয়েট ফ্রম। ডেভিয়েট ফ্রম মানে হচ্ছে তোমার পথচ্যুত হওয়া। কি হওয়া? পথচ্যুত হওয়া। তো যেই পথে চলা উচিত আমি যদি সেই পথে না চলে ভুল পথে চলি, তাহলে সেটাকে বলে পথচ্যুত হওয়া। ঠিক আছে, এরকম আরো 3টা ওয়ার্ড ছিল ডি দিয়ে, আমি ঠিক মনে করতে পারতেছি না এখন, তোমরা একটু দেখে নিবা। ঠিক আছে, ওকে। তাহলে এরপর কি আসে? তার মানে ডি নাম্বারে বসেছে অফ। ম্যান ইজ এন্ডোড, এটা তোমরা জানো, কিছুক্ষণ আগে বলছি। এন্ডোড উইথ সাচ কোয়ালিটিস অ্যাজ আর ডিনাইড ড্যাশ আদার অ্যানিমালস। ডিনাইড এর সাথে কোনটা বসবে? ম্যান ইজ এন্ডোড উইথ সাচ কোয়ালিটি দ্যাট আর ডিনাইড অফ। ডিনাইড আই গেস অফ বসে। ডিনাইড, আচ্ছা ডিনাইড এর সাথে অফ বসে নাকি ফ্রম বসে? ডিনাই করে দেওয়া মানে কি? কাউকে কোনো কিছুর জন্য অ্যাক্সেস না দেওয়া বা পারমিশন না দেওয়া। ঠিক আছে, কোনো কিছুর জন্য অ্যাক্সেস না দেওয়া বা পারমিশন না নেওয়া। ব্যাপারটা হচ্ছে যে আমি হচ্ছে যে একটু যদি শিওর হয়ে নিই তোমাদের জন্য, সেটা হচ্ছে যে ডিনাই। আচ্ছা, ডিনাইডের সাথে ফ্রম। ডিনাইডের সাথে কোনটা বসে? ফ্রম। এই যে দেখো এখানে কি লিখছে তোমাদের জন্য, যদি আমি একটু ইয়া করে দিই। ডিনাইড ফ্রম বিং রিফিউজড অ্যাক্সেস, বা ডিনাইড কোনো পারমিশন না দেওয়া। ঠিক আছে, বা যার মধ্যে সেই জিনিসটা নাই। ঠিক আছে, ডিনাই করে দেওয়া। আমার জিনিসটা যদি আমি একটু দেখি, তার মানে কি ডিনাইড এর সাথে আমার কোনটা বসে? ডিনাইড এর সাথে আমার প্রিপোজিশন বসে ডিনাইড ফ্রম। ডিনাই ফ্রম মানে হচ্ছে যে কাউকে কোনো কিছু না দেওয়া, কোনো কিছুর জন্য পারমিশন না দেওয়া, মানা করা বা নিষেধ করা। ঠিক আছে, আচ্ছা। আর
ঠিক আছে, তার মানে কি মানুষের মধ্যে এমন সব কোয়ালিটিস আছে যেটার অন্য কোনো প্রাণীর মধ্যে দেওয়া হয় নাই। ঠিক আছে, তার মানে এফ নাম্বারে আমার কি বসেছে, এফ নাম্বারে আমার বসেছে হচ্ছে ফ্রম। সো টু বিল্ড ড্যাশ সিভিলাইজেশন অ্যান্ড টু বিউটিফাই দ্য আর্থ, তার মানে কি বলতেছে যে তুমি যদি সভ্যতা গড়ে তুলতে চাও, বিল্ড, বিল্ডের সাথে আমাদের যে প্রিপোজিশনটা বসে সেটা হচ্ছে আপ। বিল্ড আপ মানে কি গড়ে তোলা, বিল্ড আপ মানে কি গড়ে তোলা। তাহলে সো টু বিল্ড আপ সিভিলাইজেশন, এটা হচ্ছে আমার জি নাম্বার, and to beautify the earth is possible only for man। আমরা কি বলি, it is not possible for me, বলি না, it is not possible for me, আমার দ্বারা এটা সম্ভব না, এটা আমার পক্ষে সম্ভব না, it is not possible for me। আমরা কিন্তু বলি না যে it is not possible by me, আমরা কখনো বলি যে it is not possible by me, বলি না, পসিবলের সাথে আমরা ফর বসাই। সো এখানে হবে, আচ্ছা আমার হচ্ছে যে চার্জ শেষ হয়ে গেছে, তাহলে এখানে আমার কি হবে, এখানে আমার এইচ নাম্বারে বসবে হচ্ছে ফর। তাহলে আমার এখানে আমি কি বললাম যে আমার এখানে এইচ নাম্বারে বসবে হচ্ছে ফর, তার মানে কি এটা পসিবল ফর ম্যান উইথ হিজ থিঙ্কিং পাওয়ার, হার্ড ওয়ার্ক অ্যান্ড ইনভেনশন, তার থিঙ্কিং পাওয়ার দিয়ে, হার্ড ওয়ার্ক দিয়ে এবং ইনভেনশন দিয়ে। তার মানে এই লাইনটার মানে কি যে সিভিলাইজেশন গড়ে তোলা আর আর্থকে বিউটিফাই করা একমাত্র মানুষের পক্ষে সম্ভব। কি দিয়ে সম্ভব, মানুষের চিন্তা শক্তি দিয়ে, মানুষের হার্ড ওয়ার্ক দিয়ে এবং ইনভেনশন দিয়ে, উইথ হিজ থিঙ্কিং পাওয়ার, হার্ড ওয়ার্ক অ্যান্ড ইনভেনশন। হাউএভার ম্যান ইজ অলসো রেসপন্সিবল ফর, রেসপন্সিবল ফর মানে হচ্ছে যে দায়ী, রেসপন্সিবল ফর মানে হচ্ছে কি দায়ী, রেসপন্সিবল ফর মানে হচ্ছে কি তোমার দায়ী। কিসের জন্য দায়ী, মাস ডিস্ট্রাকশন অফ হিউম্যান সিভিলাইজেশন। এই যে এখন ইসরায়েলের, ইসরায়েলের থেকে যে ফিলিস্তিনের উপর যে ব্যাক টু ব্যাক আক্রমণ করা হচ্ছে, তার মানে কি ইসরায়েলের গুলোও কিন্তু মানুষ, এবং ফিলিস্তিনে যেটা আছে, ফিলিস্তিনে কি হিউম্যান সিভিলাইজেশন তো আগের থেকে ছিল, মানে মানব সভ্যতা ছিল, কিন্তু মানব সভ্যতাকে কি একদম তোমার ডিস্ট্রাক্ট করে দিছে, মানে কি ধ্বংস করে দিছে, ডিস্ট্রাকশন মানে কি ধ্বংস। তো এই যে ধ্বংস করছে কারা, মানুষরাই তো, মানুষই মানুষের ধ্বংসের জন্য দায়ী, আবার মানুষই মানব সভ্যতা গড়ে তোলার পিছনে কারিগর। ঠিক আছে, তো এখন আমরা একটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে অ্যাক্রস ভার্সেস থ্রু, অ্যাক্রস ভার্সেস থ্রু। এখন কথা হচ্ছে যে অ্যাক্রস ভার্সেস থ্রু, কখন আমরা অ্যাক্রস লিখি, কখন আমরা থ্রু লিখি। কালকে কিন্তু আমরা আমাদের গত যে ক্লাসটা ছিল সেখানে আমরা অ্যাক্রস নিয়ে একটা পড়ছিলাম, যে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, যখন পৃথিবী জুড়ে বা কোন একটা এরিয়া জুড়ে আমরা বুঝাই, দি ওয়ার্ল্ডের জায়গায় যে কোনো নাউন হইতে পারে। ঠিক আছে, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, অ্যাক্রস দি কান্ট্রি, তারপর হচ্ছে অ্যাক্রস এশিয়া, এশিয়া হচ্ছে একটা কন্টিনেন্টের নাম, মানে একটা মহাদেশের নাম, এশিয়া একটা মহাদেশের নাম, এশিয়া, তারপর ইউরোপ, যে কোনো কিছু হইতে পারতো। তো কোন একটা জায়গা জুড়ে যদি বুঝানো হয়, জায়গা জুড়ে বা জায়গা ব্যক্তিতে যদি বোঝানো হয়, তখন আমরা কোন প্রিপোজিশন ইউজ করি, অ্যাক্রসটা ইউজ করি। তাহলে এছাড়াও অ্যাক্রস ভার্সেস থ্রু, কখন আমরা অ্যাক্রস ইউজ করব, কখন আমরা থ্রু ইউজ করব, এই জিনিসটা এখন আমরা একটু দেখবো। তো উই ড্রোভ অ্যাক্রস দ্য ডেজার্ট, ডেজার্ট মানে কি, ডেজার্ট মানে হচ্ছে তোমার মরুভূমি। মরুভূমি হচ্ছে যে একটা একটা বিস্তীর্ণ জায়গা, তাই না, ঠিক এরকম একটা বিস্তীর্ণ জায়গা। তো এটা অনেকটা কি তোমার টু ডি বা টু ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল মানে কি যেটা হচ্ছে যে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। ঠিক আছে, তো মরুভূমিকে কনসিডার করা হয় তোমার টু ডি বা টু ডাইমেনশনাল। তো এই ধরনের টু ডাইমেনশনাল লোকেশনের ক্ষেত্রে আমরা অ্যাক্রস বলে থাকি। উই ড্রোভ অ্যাক্রস দ্য ডেজার্ট মানে কি আমরা মরুভূমি দিয়ে ড্রাইভ করে গেলাম, মরুভূমি হয়ে গেলাম, মানে মরুভূমির উপর দিয়ে আমরা গাড়ি চালাই গেলাম। তো উই ড্রোভ অ্যাক্রস দ্য ডেজার্ট। ঠিক আছে,
ডেজার্ট, এই ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি। আর যখন আমরা লিখি DESSERT, এই ডেজার্ট মানে হচ্ছে কি মিষ্টান্ন, যখন দুইটা এস থাকে। ঠিক আছে, কিন্তু ডেজার্টের জায়গায় যদি আমরা বলি, ডেজার্টের জায়গায় যদি আমরা জাঙ্গল কিংবা উড বলি, উড মানেও কি তোমার জঙ্গল। এখন দেখো, এটা একটা আমার জায়গা, এখানে হচ্ছে যে তোমার অনেক গাছপালা, অনেক গাছপালা, অনেক গাছপালা, অনেক গাছপালা। তার মানে কি এই জায়গাটা যেমন দৈর্ঘ্য আছে, ঠিক তেমন প্রস্থ আছে, তাই না? ঠিক তেমন প্রস্থ আছে, ঠিক তেমন কি আছে, উচ্চতাও আছে। এই যে দৈর্ঘ্য, প্রস্থ, আর হচ্ছে কি উচ্চতা। তার মানে কি এটা একটা 3D লোকেশন, 3D লোকেশন বা 3 ডাইমেনশনাল লোকেশন। এটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে। তো ডেজার্টের জায়গায় যখন জাঙ্গল অথবা উড বলা হবে, উই ড্রোভ, তখন কিন্তু আর অ্যাক্রস বলতে পারবে না, তখন বলতে হবে থ্রু। উই ওয়াকড থ্রু দা উড বা জঙ্গল, উই ওয়াকড বা দে ওয়াকড থ্রু দা উড, তারা হেঁটে গেল। কি কি হয়ে হেঁটে গেল, জঙ্গল হয়ে হেঁটে গেল, তখন আমরা কি বসালাম, থ্রু। এখন দেখো উই রোড, রো মানে কি নৌকা বাওয়া, ঠিক আছে? তো উই রোড অ্যাক্রস দ্য লেক, লেক হচ্ছে কি তোমার জাস্ট একটা পানির জায়গা না, তাই না? এখানে শুধু পানি থাকে, পানি থাকে, পানি থাকে, পানি থাকে। এখানে তুমি হচ্ছে যে নৌকা নিয়ে কি করলাম, উই রোড অ্যাক্রস দ্য লেক, আমরা লেকে কি করলাম, আমরা লেকের এক পার থেকে আরেক পারে নৌকা নিয়ে গেলাম। এটাই হচ্ছে কি উই রোড অ্যাক্রস দ্য লেক। অ্যাক্রস মানে কি এক পার থেকে আরেক পার, এক স্থান থেকে আরেক স্থান। কি বলতেছে, উই ড্রোভ অ্যাক্রস দ্য ডেজার্ট, এটা মানে কি আমরা ডেজার্টের এক প্রান্ত হতে আরেক প্রান্তে গেলাম গাড়ি চালায়। এই জন্য আমি অ্যাক্রস ইউজ করতেছি যখন 2D। আর যখন জঙ্গলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছি তখন আমরা থ্রু ইউজ করতেছি, বিকজ জঙ্গলটা হচ্ছে 3D। ঠিক আছে, উই রোড অ্যাক্রস দ্য লেক, লেকটাকেও কি 2D কনসিডার করা হয়। আওয়ার প্লেন ওয়াজ ফ্লাইং থ্রু দ্য ক্লাউডস, ক্লাউডস বিভিন্ন উচ্চতাতে থাকে, এইখানে, 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 এইখানে বিভিন্ন উচ্চতাতে থাকে। এটা যদি আকাশের যে ইয়াটা হয়, তাহলে ক্লাউড বিভিন্ন উচ্চতাতে থাকে। আর তোমার প্লেনটা কোথায়, প্লেনটা ধরো এই যে এখানে মাঝখান দিক দিয়ে উড়ে গেল, তাহলে কি হবে, আওয়ার প্লেন ওয়াজ ফ্লাইং থ্রু দ্য ক্লাউডস। ঠিক আছে, তাহলে অ্যাক্রস ভার্সেস থ্রু ব্যাপারটা আশা করি বোঝা গেল। তাহলে আমরা হচ্ছে যে দেখি কুমিল্লা বোর্ড 2024টা তোমরা হচ্ছে কি করবা, হোমওয়ার্ক করবা। কুমিল্লা বোর্ড 2024, এটা হচ্ছে হোমওয়ার্ক। আর আমি হচ্ছে রাজশাহী বোর্ড 2024টা হোমওয়ার্ক করবা। এখানে শুধু একটা জিনিস আমি বুঝিয়ে দিব, ফার্স্ট লাইনটা এখানে দেখো কি লিখছে, এডুকেশনাল এডুকেশন ইজ ইনস্ট্রুমেন্টাল ড্যাশ ব্রিঙ্গিং ড্যাশ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। কি বলতেছে, এডুকেশন মানে কি শিক্ষা, তাই না? এডুকেশন মানে হচ্ছে শিক্ষা, শিক্ষা ইনস্ট্রুমেন্টাল, ইনস্ট্রুমেন্টাল মানে হচ্ছে যে কিনা মেইন রোল প্লে করে। ঠিক আছে, ইনস্ট্রুমেন্টাল বা ইনভলভড, ঠিক আছে, ইনস্ট্রুমেন্টাল, হ্যাঁ বানানটা তো ভুল হইলো, যেটা এখানে তো মুছা যাবে না, ইনস্ট্রুমেন্টাল, ইনস্ট্রুমেন্টাল মানে হচ্ছে যে কিনা ক্রুশিয়াল রোল প্লে করে, যে কিনা ক্রুশিয়াল রোল প্লে করে তাকে বলা হয় ইনস্ট্রুমেন্টাল, যে কিনা ক্রুশিয়াল রোল প্লে করে তাকে বলা হয় ইনস্ট্রুমেন্টাল। তো এডুকেশন ইন ইনস্ট্রুমেন্টাল ইজ ইনস্ট্রুমেন্টাল, কিসে ইনস্ট্রুমেন্টাল, সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট ঘটানোর ক্ষেত্রে ইনস্ট্রুমেন্টালটাকে শিক্ষা, শিক্ষা আর্থ সামাজিক উন্নতি ঘটানোর কাজে ইনস্ট্রুমেন্টাল। তো ইনস্ট্রুমেন্টালের সাথে তোমার প্রিপোজিশন বসে হচ্ছে ইন, ইনস্ট্রুমেন্টাল ইন ব্রিঙ্গিং ড্যাশ। এখন ব্রিঙ্গিং এর এখানে হবে অ্যাবাউট, আমি এখানে বাংলাটা কি বলবো খুবই ভালো মতো শোনো। ব্রিং এর সাথে দুইটা প্রিপোজিশন বসতে পারে, একটা হচ্ছে ব্রিং আপ, আরেকটা হচ্ছে ব্রিং
অ্যাবাউট, এটা আমি তোমাদেরকে যে নোটখানা দিয়ে আসছি সেখানেও লেখা আছে, ঠিক আছে। ব্রিং আপ মানে হচ্ছে লালন পালন করা। ব্রিং আপ মানে হচ্ছে কি, লালন পালন করে বড় করে তোলা, যেটা কিনা আমাদের মা বাবারা করে, আমাদেরকে লালন পালন করে বড় করে তোলে, তাই না? আমরা যদি বলি আওয়ার প্যারেন্টস আর আওয়ার প্যারেন্টস, আমি যদি লাইনটা এখানে লিখি, মানে কি, আওয়ার প্যারেন্টস হ্যাভ ব্রট আস আপ, মানে কি আমাদের মা বাবারা আমাদেরকে বড় করেছে বা লালন পালন করেছে। হ্যাভ ব্রট আস আপ, তা দেখো যে ব্রট আর এখানে আপ, এখানে ব্রিং এর যেটা, এটা যেখানে যেটা হয়েছে সেটা হচ্ছে ব্রিং এর পাস্ট টেন্সটা ইউজ করা হয়েছে, পাস্ট না আসলে, এখানে ব্রিং এর ভার্ব থ্রিটা ইউজ করা হয়েছে, কারণ এখানে হ্যাভ আছে, ঠিক আছে। হ্যাভ ব্রট আস আপ। আর ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে ঘটানো, ব্রিং অ্যাবাউট মানে ঘটানো। তাহলে আমি যদি আমার লাইনটা দেখি, সেটা হচ্ছে কি, ইনস্ট্রুমেন্টাল ইন ব্রিঙ্গিং অ্যাবাউট সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। শিক্ষা ক্রুশিয়াল রোল প্লে করে কিসে, সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট ঘটানোর ক্ষেত্রে, ঠিক আছে। আর বাকিগুলো তোমরা আমাকে হোমওয়ার্ক করে দিবা, কমেন্টে অ্যান্সার জানাতে পারো, আর না হয় আমাকে ইনবক্স করলেও হবে। তাহলে কুমিল্লা বোর্ড 24 আর রাজশাহী বোর্ড 24 হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তাহলে আজকে এই পর্যন্তই, আমরা নেক্সট ক্লাসে ভয়েস পড়বো। ভয়েস তোমাদেরকে আগেই পড়ানো হয়েছে, এখন জাস্ট ভয়েসে প্র্যাকটিস করবো, আর প্র্যাকটিস করার মাধ্যমে আমরা রুলস গুলো একটু কি করব, রিভাইজ করে নেব।